এই শোনো, সকাল থেকে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছো, ভিজে তো 100 হয়ে যাচ্ছ। একবার এসে চাটা খেয়ে যাও তো, ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার গরম করতে হবে। আমি কি সারাদিন চাই করব নাকি? আরে দেখো না মাধবী, হাঁসগুলো কেমন খুশিতে আটখানা হয়ে গেছে। বর্ষার জল পেলেই ওদের আর ধরে কে? তুমি ভেতর থেকে দেখছো বলে বুঝতে পারছো না, এখানে দাঁড়িয়ে দেখলে বুঝতে এই দৃশ্যটা। ওই দেখো, ছোট সাদাটা কেমন ডুব দিচ্ছে আর ভুস করে উঠে আসছে। তোমার হাঁসের প্রেম দেখে কি বলবো জানি না। বিয়ের পর থেকে দেখছি তোমার সব মায়া ওই হাঁসের ওপর। আমার ভাগে কতটুকু পড়ে সেটার হিসেব করলে কান্না পাবে। এই কথা বলো না, তুমি না থাকলে হাঁস পালবে কে? তোমার হাতের চা না খেলে সকালটাই তো শুরু হয় না আমার। এবার দাও তো সেই চা, ভিজে ঠান্ডা লেগে যাচ্ছে গায়ে। আর শোনো, তুমি তালিকার মাথায় আছো সেটা আলাদা করে বলতে হবে নাকি? এত বছরের সংসারে এটুকু বোঝো না? মুখে বলো এক আর কাজে করো আর এক। যাই হোক, চা দিচ্ছি। কিন্তু আজ মনটা কেমন করছে জানো? এই বৃষ্টির দিনে যদি একটা মজার রান্না হতো তাহলে বিকেলটা জমে যেত। কোনো একটা বিশেষ পদ, এমন কিছু যা রোজ রোজ হয় না। তুমি কি বলো? বৃষ্টির দিনে শুধু ডাল ভাত খেলে মনটা আরো ভারী হয়ে যায়। মজার রান্না মানে? আজ কি কোনো বিশেষ দিন নাকি? আমি তো কিছু ভুলে যাইনি। মানে আমি কিছু ভুলে যাইনি তো। তোমার জন্মদিন তো গেল গত মাসে, বিয়ের তারিখও তো আরো দেরি আছে। তাহলে কোনো বিশেষ মানে কোন বিশেষ দিনের কথা বলছো? না না, বিশেষ দিন নয়, কিন্তু বৃষ্টির দিনে একটু ভালো কিছু খেলে মন ভালো হয়ে যায় না? সেই জন্যই বলছি। তোমার তো হাঁস আছে, পুকুরে মাছ আছে, আর আমার হাতে মশলা আছে। বাকিটা তুমি ভাবো। বৃষ্টি পড়ছে, ঠান্ডা বাতাস বইছে, এই আবহাওয়ায় গরম গরম ঝাল কিছু একটা খেলে শরীরটাও চাঙ্গা হবে, মনটাও ভালো হবে। আচ্ছা বুঝেছি, তোমার মনে কিছু একটা পাক দিচ্ছে। বলে ফেলো না কি বানাতে চাও, ঘুরিয়ে পেঁচিয়ে বলছো কেন? আমি কি ঘুরিয়ে বলছি? তোমাকে একটু ভাবতে দিচ্ছি। সোজা বললে তো মজাটা থাকে না। যাই হোক, ভেতরে চলো, চা খেতে খেতে বলছি। এই দেখো, এটা আমার মায়ের রেসিপি, হাঁসের কালা ভুনা। মা বলতেন বর্ষার দিনে এই রান্না হলে সংসারে বরকত আসে। কত বছর হয়ে গেল এটা বানাইনি। আজ মনে হচ্ছে ঠিক এই দিনটাতেই বানানো উচিত। দেখো কাগজটা কেমন হলুদ হয়ে গেছে, কিন্তু মায়ের হাতের লেখাটা এখনো স্পষ্ট। এই ই টানাটা একদম মায়ের মতো। হাঁসের কালা ভুনা? তোমার মায়ের হাতের সেই কালা ভুনা? বিয়ের পর একবার খেয়েছিলাম তোমাদের বাড়িতে গিয়ে, সেই স্বাদ আজও ভুলিনি। মশলাপাতি তো দরকার হবে, কি কি লাগবে বলো তো? হ্যাঁ, আদা রসুন বাটা আছে, পেঁয়াজ, শুকনো মরিচও আছে, কিন্তু দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো শেষ হয়ে গেছে। আর ভালো করে জয়িত্রী না পেলে আসল স্বাদটাই আসবে না। তোমাকে একবার মণি কাকার দোকানে যেতে হবে। বৃষ্টিতে পারবে যেতে? দোকান তো একটু দূরে, কাদা জলের রাস্তা, একটু হেঁটে যেতে হবে। বৃষ্টিতে যেতে পারবো কিনা জিজ্ঞেস করছো? তোমার জন্য আমি ঝড়ের মধ্যেও যেতে রাজি। ছাতাটা ধরে চলে যাচ্ছি, তুমি ততক্ষণে হাঁসটা পরিষ্কার করে রাখো। ফিরতে ফিরতে বেলা হয়ে যাবে। আর শোনো, মনিকাকে বলবো ভালো জিনিস দিতে। নকল মশলা দিলে কিন্তু সব মাটি হয়ে যাবে। সেটা ঠিক বলেছ। মণি কাকাকে বলবে একদম আস্ত মশলা দিতে, গুঁড়ো নেবে না কিন্তু। আস্ত মশলা ভেজে নিজে গুঁড়ো করলে যেটা হয়, তার ধারে কাছে বাজারের প্যাকেটের গুঁড়ো আসতে পারে না। তাড়াতাড়ি এসো কিন্তু, রান্নাটা ধীরে ধীরে করতে হয়, তাড়াহুড়ো করলে স্বাদটা ঠিক আসে না। আমি যাই, তুমি প্রস্তুতি নাও। আর হ্যাঁ, গিয়ে একটু গুড়ও নিয়ে আসি। তোমার মা তো কালা ভুনা শেষে 1 চিমটি গুড় দিতেন, মনে আছে? মনে আছে তো, সেটাই তো মায়ের গোপন মশলা ছিল। একটু গুড় দিলে ঝালের মধ্যে একটা মিষ্টি ভাব আসে, সেটাই তো আলাদা করে তোলে। ঠিক আছে, গুঁড়ো নিয়ে এসো, আমি এদিকে প্রস্তুতি নিচ্ছি। নিতাই, একটু এদিকে আসো তো, একটু নাক টানো। কি গন্ধ পাচ্ছ বলো তো? আমার তো মনে হচ্ছে পাশের বাড়ি থেকে আসছে গন্ধটা। এমন গন্ধ তো রোজ রোজ আসে না। কিছু একটা বিশেষ রান্না হয়েছে নিশ্চয়ই। গন্ধ তো বেশ ভালোই আসছে, মনে হচ্ছে মশলার গন্ধ।
দারুচিনি, এলাচ, তার সঙ্গে পেঁয়াজ বেরেস্তার ঘ্রাণটাও পাচ্ছি। মাধবী বৌদি মনে হয় আজকে বিশেষ কিছু রান্না করছে। গোকুল তার ভাগ্য ভালো বলতে হবে, এই গন্ধটা শুঁকেই আমার পেটের মধ্যে একটা চারা দিয়ে উঠল। ভাগ্য তো ভালো, আমিও তো রান্না করি। তুমি কি বলতে চাইছো আমার রান্না ভালো হয় না? দেখো তো, পাশের বাড়ির বাতাসও যেন ওদের হাঁড়িতে ঢুকে গেছে। আমাদের বাড়িতে বাতাস আসছে ঠিকই, কিন্তু সেটা শুধু গন্ধ বয়ে আনছে, খাবারটা আনছে না। তুমি আবার শুরু করলে। আমি তো তোমার রান্নার কিছু বলিনি। তোমার রান্নাও ভালো হয় সেটা তো জানোই। গত সপ্তাহে তুমি যে মুরগির ঝোল রেঁধেছিলে সেটা কি কম ছিল? আমি তো 2 থালা ভাত বেশি খেয়েছিলাম সেদিন। কিন্তু এই গন্ধটা সত্যিই অসাধারণ। মনে হচ্ছে হাঁসের মাংস রান্না হচ্ছে। হাঁসের মাংস? যাই হোক, ওদের ঘরে রান্না ওরা খাবে, আমাদের আজ ডাল ভাত খেতে হবে। চলো ভেতরে যাই, আমার এই গন্ধ সহ্য হচ্ছে না। যত শুকছি খিদে পাচ্ছে। বলি, এত কি ভাবছো? হয়তো পরে ডাকবে। মাধবী বৌদি তো এমনিতেই ভাগ করে দেন সব কিছু। গত মাসে নারকেলের নাড়ু বানিয়ে প্রথমে তোমাকেই দিয়েছিল, ভুলে গেলে? একটু ধৈর্য ধরো, হয়তো রান্না শেষ হলে পাঠাবে। দেখা যাক, কিন্তু আমি আশা করে বসে থাকবো না। আশা করে বসে থেকে যখন না আসবে তখন কষ্টটা দ্বিগুণ হয়। চলো ভেতরে। নিতাই, সন্ধে হয়ে গেল, ওরা তো ডাকলো না। মনে হয় আজ সবটা নিজেরাই খাবে। আমাদের কথা মনেই নেই ওদের। কতদিন আমি ওদের পিঠে বানিয়ে দিয়েছি, পায়েস পাঠিয়েছি, সেসব কি ওরা ভুলে গেল? এত তাড়াতাড়ি মানুষের মন থেকে মুছে যায় সব। বলি, তুমি একটু বেশি ভাবছো মনে হচ্ছে। হয়তো রান্না এখনো শেষ হয়নি, কিংবা বৃষ্টির জন্য আসতে পারছে না। তুমি তো জানো মাধবী বৌদি কেমন। ওদের কিছু হলে সবার আগে তোমাকেই ডাকে। গত মাসে যখন নারকেল নাড়ু বানিয়েছিল, প্রথম থালাটা তো তোমার কাছেই এসেছিল। মনটা কেমন করছে। আসলে জানো, খাবারের জন্য এত কষ্ট নয়, কষ্টটা এইখানে যে আমরা পাশের বাড়ি, এত কাছে থাকি, অথচ আজ একটা কথাও হলো না সারাদিনে। একটা ডাক পর্যন্ত দিল না কেউ, এটাই খারাপ লাগছে। সেটাও তো ঠিকই বলেছ, কিন্তু তুমি নিজেও তো যেতে পারতে ওদের বাড়ি। দুদিক থেকেই তো সম্পর্ক রাখতে হয়। একতরফা ভাবলে চলে না। হয়তো গোকুলদা ব্যস্ত ছিল হাঁসগুলো নিয়ে, মাধবী বৌদি রান্নায় ডুবেছিল, এটা নিয়ে এত ভেবো না। তুমি সবসময় ওদের পক্ষ নাও। ঠিক আছে, আর কিছু বলবো না। চলো, আমাদের ডাল ভাতটা খেয়ে নি। পেটে ক্ষুধা আছে, মনে অভিমানও আছে। দুটো একসঙ্গেই সামলাতে হবে আজ। ডাল ভাত দিয়েই কাটাবো। কালাভুনার আশায় আর বসে থাকবো না। আচ্ছা চলো, কিন্তু এই অভিমানটা বেশি দিন রেখো না মনে। কালকে সকালে দেখবে সব ঠিক হয়ে যাবে। মাধবী, কালকে রাতে রান্নাটা যা হয়েছিল সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। তোমার মায়ের রেসিপি সত্যি অমূল্য। মনে হচ্ছিল যেন তোমার মা নিজেই এসে রান্না করে দিয়ে গেছেন। সেই একই স্বাদ, একই ঘ্রাণ। পেঁয়াজটা যেভাবে বেরেস্তা করেছিল আর মাংসটা যেভাবে হাড় থেকে আলাদা হয়ে যাচ্ছিল, কি বলবো, অসাধারণ। গোকুল, ওই কথা যখন বলছো, এই কথাটা মনে পড়ছে। কাল বুলিদের বাড়িতে একটু পাঠানো উচিত ছিল। বৃষ্টিতে যেতে পারিনি ঠিকই, কিন্তু মনটা খচখচ করছে। বুলি নিশ্চয়ই খুব খারাপ পেয়েছে। ওর স্বভাবটা তো জানো, একটু অভিমানী মেয়ে। মনে কষ্ট পেলে চুপ করে থাকে, মুখে কিচ্ছু বলে না। তাই তো, কালকে নিতাইও আসেনি আমাদের বাড়ি। সাধারণত বিকেলে একবার ঢু মারে, গল্প করে যায়। কালকে কিন্তু একবারও এলো না। এমনকি সন্ধে যখন আমি দাওয়ায় বসেছিলাম, ওদের বাড়ির দিকে তাকিয়ে দেখলাম জানালা বন্ধ। তুমি কি মনে করো ওরা রাগ করেছে আমাদের উপর? রাগ না হলেও মনে কষ্ট পেয়েছে হয়তো। ভাবো তো, পাশের বাড়িতে এমন মজার রান্না হচ্ছে, গন্ধ চারদিকে ছড়াচ্ছে, অথচ ওদের একটুও ডাকা হলো না। বুলির জায়গায় আমি থাকলে তো আমারও খারাপ লাগতো। আমিও মনে মনে ভাবতাম যে এত কাছে থাকি, অথচ আমার কথাই মনে নেই। এই অনুভূতিটা খুব কষ্টের। তাহলে আজই যাও না ওদের বাড়ি, এখনো তো আছে। গরম করে নিয়ে যাও, আর বুলিকে বুঝিয়ে বলো কেন কালকে পাঠাতে পারোনি। ও বুঝবে। ও তো তোমার নিজের বোনের মতো। তোমার একটু আদর পেলেই ওর সব অভিমান গলে যাবে, আমি জানি।
হ্যাঁ যাব, কিন্তু একটু পরে। আগে দেখি আজকের বৃষ্টিটা কেমন হয়। আকাশের দিকে তাকিয়ে দেখো, আবার কালো মেঘ জমেছে। এবার যেন আটকে না পড়ি। আর রান্নাটা ভালো করে গরম করে নিয়ে যাব, ঠান্ডা দিলে সেটা অপমান হয়ে যাবে। সেটা ঠিক, গরম গরম না খেলে আসল মজাটা পাওয়া যায় না। ঘিয়ের ওপরে যে চকচকে মশলার স্তরটা জমে, সেটা গরম অবস্থাতেই দেখতে আর খেতে সবচেয়ে ভালো। মাধবীমা, কাল নাকি হাঁসের কালাভুনা রেঁধেছিলে? গন্ধটা আমার ঘর পর্যন্ত গিয়েছিল। এই বুড়ো নাক এখনো কাজ করে, মশলার ঘ্রাণ পেলে ঠিকই টের পাই। কেমন হয়েছিল রান্নাটা? তোর মায়ের মতো পেরেছিস? এই বুড়ো বয়সেও ভুলতে পারিনি। ঠাম্মি, রান্নাটা ভালো হয়েছিল। তোমাকেও একটু পাঠাতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টিতে বের হতে পারিনি। তুমি রাগ করো না, আজ তোমার জন্য রেখেছি, গরম করে দিচ্ছি একটু পরে। তোমাকে না দিয়ে কি আমি থাকতে পারি ঠাম্মি? তুমি তো আমার শাশুড়ির মতো। আমি রাগ করব কেন মা? আমি তো বুড়ো মানুষ, আমার রাগ অভিমান সব শেষ হয়ে গেছে। এই বয়সে শুধু দুটো জিনিস বেঁচে আছে, চোখের দেখা আর কানের শোনা। কিন্তু একটা কথা বলি, বুলির বাড়িটা কেমন চুপচাপ দেখলাম আজ। কিছু হয়েছে নাকি দুই বাড়ির মধ্যে? ঠাম্মি, কিছু হয়নি, কিন্তু মনে হচ্ছে বুলি কষ্ট পেয়েছে। কাল কালাভুনা বানালাম, অথচ ওদের ডাকতে পারিনি। বৃষ্টির জন্যই যেতে পারিনি, সত্যি কথা। কিন্তু ওকে বোঝাই কি করে? ও তো ভাবছে আমি ইচ্ছে করে ওদের বাদ দিয়েছি। আমি নিজেও তো কষ্ট পেয়েছি গো, কিন্তু বুলির সঙ্গে কথা না হলে আমার একদম ভালো লাগে না। দেখো না, সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই পারে, এটা কোনো বড় কথা নয়। আমার জীবনে এত দেখেছি, দুই ভাইয়ের মধ্যে, দুই বোনের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে ছোট ছোট ভুল বোঝাবুঝি লেগেই থাকে। কিন্তু এটাকে বাড়তে দেওয়া ঠিক নয়। তুমি বুদ্ধিমতী মেয়ে, তুমি নিজেই গিয়ে কথা বলো। তুমি ঠিক বলেছো ঠাম্মি, আমি আজই যাচ্ছি। সর্বনাশ, হাঁসগুলো সব পুকুরের একপাশে জড়ো হয়ে গেছে। ঝড়ের বাতাসে জল ঢেউ খেলছে, ওরা ভয় পেয়ে গেছে। এদের তাড়াতাড়ি ডাঙায় আনতে হবে। একা পারবো না, কেউ থাকলে একটু সাহায্য করো। ওই ছোট সাদাটা দেখো, একদম কাঁপছে। ও তো এখনো বাচ্চা, এত ঝড় কোনো দিন দেখেনি। গোকুলদা, আমি আসছি, তুমি একা যেও না জলে। পুকুর পার পিচ্ছিল হয়ে আছে, পড়ে গেলে বিপদ। আমি এদিক থেকে হাঁসগুলোকে ডাঙার দিকে তাড়াই, তুমি ওদিক থেকে খাবার দেখাও। ওরা খাবার খেলেই আসবে। আর ওই ঝোপটার ধারে যেও না, ওখানটায় পা ফসকে যেতে পারে। নিতাই, তুমি এসেছো ওই ঝড়ের মধ্যে? তোমাকে কে বললো আসতে? তুমি তো নিজেও ভিজে যাচ্ছ, তোমার শরীরটাও তো দেখতে হবে। কেউ বলেনি, তোমার লণ্ঠনের আলো দেখে বুঝলাম কিছু একটা হয়েছে। পাশের বাড়ির মানুষ বিপদে পড়লে কি চুপ করে ঘরে বসে থাকা যায়? আমি তো ঘুমোতে পারতাম চাদর মুড়ি দিয়ে, কিন্তু তোমার লণ্ঠনের আলোটা দেখে মনটা চঞ্চল হয়ে গেল। নিতাই, তুমি সত্যিই ভালো মানুষ। এই বৃষ্টিতে ভিজে তুমি আমার হাঁসগুলোকে বাঁচাতে এলে, এটা আমি কোনো দিন ভুলবো না। তোমার মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। জানো, এই হাঁসগুলো আমার কাছে সন্তানের মতো। ওদের কিছু হলে আমি সহ্য করতে পারতাম না। ভাগ্যের কি আছে এতে? এটা তো কর্তব্য। তুমিও তো গত বছর আমার ঘরের চাল উড়ে গেলে সারা রাত জেগে ঠিক করে দিয়েছিলে। তখন কি তুমি ভেবেছিলে এটা ভাগ্যের ব্যাপার? না তুমি ভেবেছিলে এটা করা দরকার তাই করেছো? সম্পর্ক তো এমনই হয়, একে অপরের পাশে দাঁড়ানো। চলো, ওই দেখো, বড় হাঁসটা নিজে থেকেই ডাঙায় উঠে আসছে। বুদ্ধিমান হাঁস, বোঝে কখন জলটা ছাড়তে হবে। নিতাই, তুমি এত ভিজে গেছো কেন গো? সারা রাত কোথায় ছিলে? আমি ঘুমের মধ্যে খেয়ালই করিনি তুমি বেরিয়ে গেছো। কি হয়েছিল বলো তো? শরীরটা ঠান্ডা হয়ে গেছে তোমার। তোমার তো সর্দি কাশির ধাত আছে, এভাবে ভিজলে অসুখ করবে। গোকুলদার হাঁসগুলো বিপদে পড়েছিল। ঝড়ে পুকুরের এক কোণে জড়ো হয়ে গিয়েছিল, বেরোতে পারছিল না। আমি গিয়ে সাহায্য করলাম। সব হাঁস নিরাপদে ডাঙায় তুলেছি। গোকুলদা একা পারতো না, দুজনে মিলে করলাম। গোকুলদার চোখে পানি আসতে দেখলাম বলি ওই হাঁসগুলো ওর কাছে কত দামি সেটা কালকে রাতে বুঝলাম। তুমি ঠিকই বলেছো, গোকুলদার ওই হাঁসগুলো তার সন্তানের মতো। ওগুলো কিছু হলে উনি ভেঙে পড়তেন।
কিন্তু তুমিও তো নিজের শরীরের কথা একটু ভাববে। এখন চলো, গরম জল দিচ্ছি, স্নান করে শুকনো কাপড় পরবে, আর একটু আদা চা বানাচ্ছি, সেটা খেলে গা গরম হবে। বলি একটা কথা বলি, কালকে রাতে যখন ঝড়ের মধ্যে গোকুলদার পাশে দাঁড়িয়ে হাঁসগুলোকে বাঁচাচ্ছিলাম, তখন আমার মনে হলো সম্পর্ক কত বড় জিনিস। খাবার দিল কি দিল না, ডাকলো কি ডাকলো না, এসব তো ছোট ব্যাপার। আসল কথা হলো বিপদের সময় কে পাশে আছে। গোকুলদা কালকে রাতে আমাকে দেখে যেভাবে আমার হাত ধরেছিল, সেটা কোনো কালাপোনার চেয়ে অনেক বেশি দামি। তুমি ঠিকই বলেছো, আমি কাল সারাদিন অভিমান করে বসেছিলাম একটা রান্নার জন্য, অথচ দেখো একই পরিবারের মানুষ হয়ে তুমি ওদের জন্য রাতের অন্ধকারে ঝড়ে ভিজলে। আমি ছোট হয়ে গেলাম নিজের কাছে। সত্যি সম্পর্ক খাবারের চেয়ে অনেক বড়। আমি একটা খাবারের জন্য মনে মনে কত কিছু ভাবলাম, অথচ আসল সম্পর্ক তো অন্য জায়গায়। কি বোকা আমি! বোকা নও তুমি, তোমার অনুভূতিটা ভুল ছিল না। কাছের মানুষ ভুলে গেলে কষ্ট তো লাগেই, কিন্তু এখন তো বুঝেছ কেউ ভুলে যায়নি। পরিস্থিতিটা এমন ছিল যে আসতে পারেনি। বুলি, আমি এসেছি। আমি জানি তুমি কষ্ট পেয়েছো, সেটা বলতেই এসেছি। পরশু যখন রান্না করলাম তখন থেকেই ভাবছিলাম তোমাদের বাড়িতে নিয়ে আসব, কিন্তু রান্না শেষ হতে হতে সন্ধে হয়ে গেল। তারপরে এমন বৃষ্টি নামলো যে দাওয়া থেকেও বেরোতে পারিনি। তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমাকে বাদ দিইনি। বৌদি, তুমি আসবে জানতাম। তোমাকে আমি চিনি না। তুমি তেমন মানুষই নাও যে পাশের বাড়ির কথা ভুলে যাবে। আসলে আমি বোকার মতো অভিমান করে বসেছিলাম। কাল রাতে নিতাই যখন ঝড়ের মধ্যে গোকুলদার হাঁসগুলো বাঁচাতে গেল, তখন আমার চোখ খুলে গেল। বুঝলাম এটা অর্থহীন ছিল। না না, তোমার কষ্ট পাওয়াটা স্বাভাবিক ছিল। আমার জায়গায় তুমি থাকলে আর তোমার জায়গায় আমি থাকলে আমিও তো একই করতাম। এটা মানুষের মনের ধর্ম। কাছের মানুষ ভুলে গেছে, মনে কষ্ট লাগবেই। কিন্তু আমার উচিত ছিল বৃষ্টিতেই একবার এসে অন্তত মুখে বলে যাওয়া। সেটা করতে পারিনি বলে নিজেকেই দোষ দিচ্ছি। বৌদি, তুমি এসব কথা বলো না। তুমি এসেছো, রান্নাটা এনেছো, এই যথেষ্ট। জানো কাল সারাদিন মনটা কেমন করছিল। তোমার সাথে কথা না হলে আমার দিনটাই ঠিক মতো যায় না। সকালে উঠে প্রথমে তোমাদের দাওয়ায় তাকাই, তুমি কাপড় মেলেছো দেখলে মনে হয় দিনটা শুরু হলো। আর থাকবেও না। এখন থেকে যা রান্না করব, প্রথম বাটিটা তোমার জন্য। এটা আমার প্রতিজ্ঞা। বৃষ্টি হোক ঝড় হোক, তোমার বাটি আগে যাবে, তারপর আমরা খাবো। বৌদি, এত কিছু করতে হবে না। শুধু একটু কথা বলবে, একটু ডাকবে, এই সব। নিতাই, আজকে তোমাকে নিজের হাতে পরিবেশন করব। কালকে রাতে তুমি যা করেছো তার কোনো প্রতিদান হয় না, কিন্তু এই তো তোমার জন্য বানিয়েছে মাধবী। হ্যাঁ, মন দিয়ে খাও। আর বলো তো স্বাদটা কেমন? একটু বেশি করে ঝোলটা নাও, ভাতের সঙ্গে মাখিয়ে খেলে আসল মজাটা পাবে। গোকুলদা, কি স্বাদ গো! মুখে দিতেই যেন মশলাগুলো একে একে জিভের উপর নাচতে শুরু করেছে। এটা শুধু খাবার নয়, এটা একটা শিল্প। মাধবী বৌদির হাতে সত্যিই জাদু আছে। আর এই হাঁসের মাংসটাও কি নরম হয়েছে! এত নরম মাংস আমি কোনো দিন খাইনি। হাড় থেকে আলাদা হয়ে যাচ্ছে, কোনো ঝামেলাই নেই। আর এই পেঁয়াজ বেরেস্তাটা, ওটা যেন সোনার কুচি হয়ে মাংসের গায়ে লেগে আছে। মাধবীর কৃতিত্ব, সে তার মায়ের রেসিপি দেখে বানিয়েছে। কিন্তু নিতাই, আজকের আসল স্বাদটা কিন্তু শুধু মশলায় নয়। আসল স্বাদটা হলো একসঙ্গে বসে খাওয়ায়। একা একা খেলে এই কালা ভুনাও বিস্বাদ লাগতো। তোমরা আছো বলেই সব কিছু ভালো লাগছে। পরশু রাতে যখন একা খেয়েছিলাম ভালো লেগেছিল ঠিকই, কিন্তু মনে একটা খচখচানি ছিল। তোমরা নেই। সেটা ঠিকই বলেছ গোকুলদা, একসঙ্গে খেলে সব কিছুর স্বাদ দ্বিগুণ হয়। আচ্ছা, একটা কথা বলি। বুলি কালকে কষ্ট পেয়েছিল, কিন্তু আজকে দেখো ওর মুখে কত হাসি। আসলে মানুষের মন খুব সরল। একটু ভালোবাসা পেলেই সব কষ্ট ভুলে যায়। তোমরা যে নিজে থেকে এসে কালা ভুনা নিয়ে এলে, এটা ওর কাছে খাবারের চেয়ে বড়। ওকে দেখলাম সকাল থেকে গুনগুন করে গান গাইছে। কালকে তো মুখ গোমরা করে বসেছিল। বুলি আমার নিজের বোনের মতো। ওকে কষ্ট দিতে আমার একদম ভালো লাগে না। আর নিতাই, তুমিও একটু বেশি করে খাও। কাল রাতে এত ভিজেছো, শরীরে তো শক্তি দরকার। আর তুমি যে কালকে রাতে ঝড়ের মধ্যে আমার হাঁসগুলোকে বাঁচালে, সেটা আমার কাছে সবচেয়ে দামি।
চলো আর কথা নয়, খাওয়া চলুক। ভাত শেষ হলে আরও দেব। কালা ভুনা ফুরাবে না আজকে। মাধবী, আর একটু ভাত দাও নিতাইকে। ও তো অর্ধেকেই হাত তুলে নেবে। জোর করো। বৌদি, তোমাকে রেসিপিটা আমাকে শেখাতে হবে, কিন্তু আমিও বানাতে চাই। তারপর তোমাকে খাওয়াবো, দেখবে আমার হাতেও জমবে। অবশ্যই শেখাবো, এটা তো আমার মায়ের দেওয়া। কিন্তু তুমি তো নিজের মানুষ, তোমাকে দিতে কোনো আপত্তি নেই। আমরা একসঙ্গেই বানাবো একদিন, দুজনে মিলে রান্না করলে আরও মজা হবে। বৌদি, একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? আমি অভিমান করে ভুল করেছি। তুমি আমার এত কাছের মানুষ, হচ্ছে যেটা রান্নার জন্য আমি মনে মনে এত কিভাবে ভেবে ফেললাম। ভাবলাম তুমি আমাদেরকে ভুলে গেছো, আমাদের কদর করো না। আমাকে ক্ষমা করে দিও বৌদি, আমি সত্যিই লজ্জিত। বলি, ক্ষমা চাইবার কিছু নেই। আর ক্ষমা চাইতে হলে আমাকেও চাইতে হবে। আমারও তো আগে এসে বলাটা উচিত ছিল। একটু কষ্ট করে বৃষ্টিতে ভিজে হলেও যদি একবার গিয়ে বলতাম, তাহলে এই ভুল বোঝাবুঝিটা হতো না। আমরা দুজনে একটু ভুল করেছি, কিন্তু সেই ভুল থেকে শিখেছিও। সত্যিই শিখেছি বৌদি, এখন থেকে কোনোদিন অভিমান করে বসে থাকবো না। মনে কিছু লাগলে সোজা এসে বলবো। চেপে রাখলে কষ্ট বাড়ে, কিন্তু বলে ফেললে হালকা হয়ে যায়। নিতাই বলে তুমি চুপ করে থাকো বলেই সমস্যা বাড়ে, মুখ খুললে অর্ধেক সমাধান হয়ে যায়। সেটা ঠিকই বলে। নিতাই বুদ্ধিমান মানুষ, ওর কথা শোনো। আর আমিও এখন থেকে যা রান্না করব, বৃষ্টি হোক ঝড় হোক, তোমার বাটিটা আগে পাঠাবো। তোমাকে ছাড়া আমার রান্নার কোনো মজাই নেই। তুমি যখন খেয়ে বলো বৌদি দারুণ হয়েছে, সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। গোকুল 100 বার বলুক ভালো হয়েছে, তোমার একবার বলাটা আমার কাছে আলাদা। বৌদি, তুমি সত্যি আমার দিদি। আজ থেকে আর কোনোদিন এই ভুল হবে না। আর আমিও প্রতিজ্ঞা করছি, আমি যদি কিছু বানাই, তোমার ভাগটা আগে তুলে রাখবো। এমনকি নিতাই খাওয়ার আগেই তোমার বাটি পাঠাবো। হবে না, কারণ আমরা দুজনেই এখন বুঝেছি সম্পর্কটাই আসল। বাকি তো আর আসে আর যায়। খাবার একদিন ফুরিয়ে যায়, কিন্তু ভালোবাসা ফুরোয় না। সেটাই তো মূল কথা। ঠাম্মি, তোমাকে একটা গল্প শোনাই। আমার ছোটবেলায় বাবা প্রথমবার হাঁস এনেছিল। 3টে ছোট্ট হাঁসের বাচ্চা। আমি ওদের নাম দিয়েছিলাম লালু, কালু আর ভোলু। সারাদিন ওদের পেছনে ঘুরতাম। মা বকতো, পড়াশোনা করবি না, সারাদিন হাঁস নিয়ে পড়ে আছিস। কিন্তু আমি শুনতাম না। বাবা চুপচাপ হাসতেন, কারণ বাবারও হাঁসের নেশা ছিল। সেই থেকে হাঁসের সঙ্গে আমার প্রেম। ভোলুটা সবচেয়ে দুষ্টু ছিল, সারাক্ষণ পালিয়ে যেত। আমি হাঁপাতে হাঁপাতে ধরে আনতাম। গোকুল, তোর বাবাকে আমি চিনতাম। সেও হাঁস পালতো, তবে তার হাঁসগুলো ছিল আরও দুষ্টু। পুকুরে ছেড়ে রাস্তায় বেরিয়ে যেত। সারা গ্রামের লোক ধরে ধরে ফিরিয়ে আনতো। তোর বাবা লজ্জায় মাথা নামিয়ে হাঁসগুলো কোলে করে বাড়ি আনতো। একবার তোর বাবার একটা হাঁস মন্দিরের ছাতা লেগে বসেছিল। পুরোহিত মশাই ভেবেছিলেন ভক্ত এসেছে। সেই দিনগুলো কত সুন্দর ছিল। গ্রামের সবাই একটা পরিবার ছিল, কেউ কারোর থেকে আলাদা ছিল না। এক বাড়ির হাঁস অন্য বাড়ির উঠোনে খেতে কেউ কিছু মনে করতো না। সেই দিনগুলো ফিরিয়ে আনতে চাই ঠাম্মি। আমরা তো চেষ্টা করছি সেভাবেই থাকতে। পাশের বাড়ি এ বাড়ি সব মিলিয়ে একটাই পরিবার। আর এই যে আজকে একসঙ্গে বসে আছি, এটাই তো সেই পরিবারের চেহারা। গোকুলদা, তোমার বাবার সেই হাঁসের গল্পটা আমিও শুনেছি আমার বাবার কাছে। আমার বাবা বলতেন তোমার বাবা নাকি হাঁসগুলোর সঙ্গে কথা বলতেন, একদম মানুষের মতো। হাঁসগুলো নাকি মাথা নেড়ে উত্তর দিত। এটা নাকি সত্যি নাকি বানানো জিনিস আমি জানি না, তবে গল্পটা কিন্তু সুন্দর। সত্যি নিতাই, আমিও দেখেছি বাবা সত্যি হাঁসগুলোর সঙ্গে কথা বলতেন। আর আমিও কখনো কখনো বলি, তুমি হয়তো খেয়াল করনি। সেটাই চাই বাবা। আর এই যে আজ সবাই একসঙ্গে বসে আছো, সেটাই তো পরিবার। কালাভুনা একটা রান্না মাত্র, কিন্তু এই রান্নাটা আজ দুটো পরিবারকে আরও কাছে এনেছে। এটাই তো জীবনের আসল মশলা, ভালোবাসা, বিশ্বাস আর একসঙ্গে থাকার আনন্দ। আমি বুড়ো হয়েছি, কিন্তু এসব দেখলে মনে হয় বুড়ো হয়নি, মনটা এখনো সতেজ আছে। ঠাম্মি, তুমি আমাদের সবার ঠাম্মি। তোমার মতো মানুষ আছে বলেই গ্রামটা এত সুন্দর। তুমি না থাকলে কে আমাদের বুঝিয়ে বলতো, কে ঠিক পথ দেখাতো? আমি কি করেছি মা? আমি তো শুধু একটু কথা বলেছি। আসল কাজ তো তোমরা নিজেরাই করেছো, নিজেরাই বুঝেছো, নিজেরাই মিটিয়ে নিয়েছো। আমার এখানে কোনো কৃতিত্ব নেই। নিতাই, দেখো হাঁসগুলো কেমন চনমনে হয়ে গেছে আজকে।
পরশু রাতের ঝড়ের কোনো চিহ্নই নেই ওদের গায়ে। ওরাও বুঝি জানে রোদের পর রোদ মানে ঝড়ের পর রোদ আসবেই। আমরা মানুষেরাই এত চিন্তা করি, ওরা তো প্রকৃতির সঙ্গে মিশে থাকতে জানে। ওই দেখো, বড় সাদাটা কেমন বুক ফুলিয়ে সাঁতার কাটছে, যেন কিছুই হয়নি। ঠিক বলে যোগকুলদা, হাঁসগুলো আমাদের শেখায় ঝড় এলে ভয় পেও না, জড়ো হয়ে থাকো, একসঙ্গে থাকো, আর ঝড় থামলে আবার ভেসে বেড়াও। আমরাও তো তাই করলাম। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু শেষমেশ সব ঠিক হয়ে গেল। আর দেখো, ঠিক হওয়ার পর সম্পর্কটা আগের চেয়ে আরও মজবুত হয়ে গেছে। আর সেই ঠিক হবার পেছনে একটা কালাভুনার অবদান আছে, কিন্তু কে জানতো একটা রান্না এত কিছু ঘটিয়ে দেবে। অভিমান হবে, সেই অভিমান ভাঙবে, আর ভাঙার পর সম্পর্কটা আগের চেয়ে আরও মজবুত হয়ে যাবে। এই কালাভুনাটা শুধু পেট ভরায়নি, মনও ভরিয়ে দিয়েছে। জানো গোকুল, আমার মা বলতেন রান্না শুধু পেটের জন্যে নয়, রান্না মানুষে মানুষে বন্ধন তৈরি করে। আজ সেটা সত্যি হলো। একটা কালা ভুনা দুটো পরিবারকে আজ আরও কাছে এনে দিল। বৌদি, তোমার মা ঠিকই বলেছিলেন, না তুমিও তোমার মায়ের মতোই রান্নায় ভালোবাসা মেশাও, সেটাই তো আসল মশলা। সংসারের স্বাদ তো শুধু রান্নায় নয় বাবারা, ভাগ করে খাওয়ার আনন্দেই। যতদিন তোমরা এইভাবে একসঙ্গে থাকবে, ভাগ করে খাবে, বিপদে পাশে দাঁড়াবে, ততদিন এই গ্রামে ভালোবাসার কোনো অভাব হবে না। আমি বুড়ো হয়েছি, কিন্তু তোমাদের দেখে মনে হয় এই গ্রামের ভবিষ্যৎ ভালো হাতে আছে। এই হাঁসগুলোর মতো তোমরাও সব সময় একসঙ্গে ভেসে বেড়াও, সুখে দুঃখে, ঝড়ে রোদে। আর একটা কথা মনে রেখো, ভাগ করে খেলে কমে না গো, বাড়ে। এটা খাবারের বেলায়ও সত্যি, ভালোবাসার বেলায়ও সত্যি। ঠাম্মি, তোমার কথা আমরা কোনোদিন ভুলবো না। তুমি আরো অনেক দিন আমাদের মাঝে থেকো। তোমার মতো মানুষ এই গ্রামের সম্পদ। থাকবো বাবা, যতদিন ওপরওয়ালা রাখেন। আর যতদিন আছি তোমাদের এভাবে একসঙ্গে দেখে যেতে চাই। ঠাম্মি, তুমি চিরকাল থাকবে আমাদের মনে, আমাদের গ্রামে।